রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে দেশের খবর আয়োজন জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনাম। বিস্তারিত জানাবো। দেশের 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা 2টার পরপর নির্বাচনী কর্মকর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। পরে ভোট দেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। বর্তমানে সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন। ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটার 349 জন সংসদ সদস্য, যাদের মধ্যে বিএনপির সংসদ সদস্য 247 জন, জামায়াত জোটের 90 জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হচ্ছে। ভোট গ্রহণ শেষে গণনা করবেন নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন। গণনা শেষে তিনি ফলাফল ঘোষণা করবেন। আজই নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করবে ইসি। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা তার সঙ্গে যুক্ত হব, তার কাছ থেকে জানতে চাইব সেখানকার সর্বশেষ। সম্রাট, আমরা জানি ভোট গ্রহণ এখনো চলছে, কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থা সেখানে আমাদের জানাবেন। আপনারা জানেন যে আজকের এই রাষ্ট্রপতি নির্বাচনের 2টার সময় ভোট গ্রহণের পর ইতোমধ্যে 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। অর্থাৎ এখন বলতে পারি যে শেষ ঘন্টার ভোটের যে কার্যক্রম সেটি ভেতরে চলছে। আসলে আমরা গণমাধ্যম কর্মীরা যেহেতু বাইরে অবস্থান করছি, ভেতরে আসলে খুব বেশি আসলে আপডেট সেরকমভাবে নেই। বেশিরভাগ সংসদ সদস্যরাই যারা উপস্থিত হয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে শুরুটা যার মাধ্যমে হয়েছিল, অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার মাধ্যমে ভোটের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং তারপরে আমরা দেখেছি যে ভারপ্রাপ্ত স্পিকার, তারপরে প্রধানমন্ত্রী এবং তারপরে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে মনোনীত প্রার্থী মির্জা ফখরুল আলমগীর একজন সংসদ সদস্য হিসেবে তিনি তার ভোটটি এখানে প্রদান করেন এবং তারপরে একে একে বিরোধী দলের নেতা সহ অন্যান্য যারা সংসদ সদস্য তারা ভোটাধিকার প্রয়োগ করেন। এবং এখন পর্যন্ত যেটি আমরা জানি যে বেশিরভাগ সংসদ সদস্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং শেষ ঘন্টার যে কার্যক্রম সেটি এখন চলছে। আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে 3 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছিল, যে সময়ের মধ্যেই এই ভোটাধিকার প্রয়োগ করবেন সংসদ সদস্যরা এবং তাদের যে ভোট প্রদানের পর যখন গণনা করবে এবং তাদের ভোটেই আসলে নির্বাচিত হবেন এই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এবং সেই কার্যক্রমটি 5টার পর, অর্থাৎ ভোট প্রদান শেষে ভোট গণনা শুরু হবে এবং তারপর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এটা হচ্ছে ভেতরের অবস্থা। এবং বাইরে এখন পর্যন্ত যেহেতু সাধারণভাবে আমরা দেখেছি যে বেশ কয়েকজন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের পর খুবই অল্প সংখ্যক তারা বের হয়েছিলেন এবং তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, তবে অনানুষ্ঠানিকভাবে যতটুকু এবং যে পরিবেশে নির্বাচন হচ্ছে তাতে বেশ সন্তুষ্টি জানিয়েছেন এখন পর্যন্ত। আর আপনারা জানেন যে 11 দলীয় জোটের যিনি
প্রার্থী, রাষ্ট্রপতির প্রার্থী রয়েছেন, তিনি যেহেতু সংসদ সদস্য নন, তিনি এখানে আসেননি এবং তিনি যেটি জানিয়েছেন যে বিকাল 5টার পর তার একটা ব্রিফিং হবে, তার বাসায়, গুলশানের বাসায় একটা ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেই সময় হয়তোবা তার প্রতিক্রিয়া, অর্থাৎ আজকের এই যে রাষ্ট্রপতি নির্বাচন, 23তম রাষ্ট্রপতি কে হবেন সেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিক্রিয়া তিনি আনুষ্ঠানিকভাবে সেখানে জানাবেন। এবং একই সময়ে এই জায়গায়, অর্থাৎ আমরা এখন যে জায়গায় দাঁড়ানো আছি সংসদ ভবনের টানেল এরিয়ায়, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে এখানে একটা ব্রিফিং করার কথা হচ্ছে, অর্থাৎ সেই ব্রিফিং আমরা প্রত্যাশা করছি যে তাদের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জামাত জানাবে এবং অর্থাৎ জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট এখানে আনুষ্ঠানিকভাবে জানাবেন। আবার একই সাথে সরকার দলীয় চিফ হুইপ, তারও 5টার পরপরই একটা ব্রিফিং করার কথা রয়েছে, কিন্তু সেটার সময় এখনো একদম স্পেসিফিক সময়ে নির্দিষ্ট করে বলা হয়নি। তো সামগ্রিকভাবে শেষ ঘন্টার নির্বাচন, ভোটাধিকার প্রয়োগের কার্যক্রম ভেতরে চলছে, আমরা বাইরে অপেক্ষা করছি। হয়তো 1 ঘন্টার মধ্যে যখন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হবে, তারপরে প্রত্যেক পক্ষই, অর্থাৎ সরকার দল এবং বিরোধী দলের পক্ষ থেকে এখানে আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিং করা হবে এবং সেখানেই তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। শিমু। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ সে সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং বিএনপি মনোনীত প্রার্থী ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটি অনেকটাই নিশ্চিত। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ। আরও বিস্তারিত জানাতে পৌর শহরে মির্জা ফখরুল ইসলামের বাড়ির পাশ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আপনি আছেন সেখানে, আমরা শুনেছিলাম, এবং সেখানকার মানুষের মধ্যে যেই আনন্দ সেটিও আমরা এর আগে লক্ষ্য করেছি, আপনি বলেছেন আমাদের সাথে। এখন সেখানকার কি অবস্থা এবং কেমন প্রস্তুতি চলছে আসলে সেখানকার নতুন রাষ্ট্রপতিকে বরণ করবার? শিব, প্রায় 3.5 দশক পরে রাষ্ট্রপতি নির্বাচন চলছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট প্রদান করেছেন। এছাড়াও এমপি, মন্ত্রী এবং বিশেষ করে যারা ভোটার রয়েছেন তারা ভোট দিয়েছেন এবং দিচ্ছেন। বেলা 5টা পর্যন্ত চলবে। আমরা দেখেছি বিএনপি মনোনয়ন পাওয়ার পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবারে সরকার গঠন করেছে, সেখানে বলাই চলে যে শুধুমাত্র আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষায় বিএনপি মনোনীত যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের অতিথি হবেন। অন্যদিক দিয়ে আমরা দেখেছি যেহেতু সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে বিএনপি, 49 জন ভোটারের মধ্যে 247 জন ভোটার ভোট দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে। অর্থাৎ যদিও একজন ভোটার মির্জা আব্বাস ভোট অসুস্থতার কারণে ভোট দিতে পারবে না, অর্থাৎ একদিকে 246 জন ভোটার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিবেন, যেখানে প্রায় 71% ভোট পাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিক দিয়ে 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে বীর বিক্রম অলি আহমদ, তিনি 90 জন ভোটারের ভোট পাবেন, অর্থাৎ খুবই অল্প, প্রায় 29% তিনি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বেলা 5টা পর্যন্ত যে আনুষ্ঠানিকতা চলবে, এই আনুষ্ঠানিকতার পরই ফল ঘোষণা হবে। ফল ঘোষণার পরপরই যদিও ঠাকুরগাঁয়ের মানুষ সহ সারা দেশের মানুষ জানে যে দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার পরপরই আলাদা এক উচ্ছ্বাস এবং উন্মাদনা কাজ করেছে, শুধুমাত্র নেতা কর্মীদের নয়, ঠাকুরগাঁয়ের মানুষের যারা আপামর সাধারণ মানুষ রয়েছে, সর্বস্তরের মানুষের। আমরা দেখেছি খেলার ফুটবলের সেই মাঠ থেকে চায়ের আড্ডায়, চায়ের চুমুক, গলিতে গলিতে, পাড়া মহল্লায়, বিশেষ করে সব জায়গায় এবং কৃষি খামারে সব জায়গায় আমরা দেখেছি যে ঠাকুরগাঁয়ের মানুষের এক আলাদা সম্মান এবং গর্বের জায়গা থেকে তারা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনি ভাবে বঙ্গভবনের অতিথি হয়ে নিজে সম্মানিত বোধ করেছেন, অন্যদিক দিয়ে উত্তরাঞ্চলের এই পিছিয়ে পড়া অবহেলিত এই জেলারও সম্মান তিনি আরো উচ্ছ্বাস করে নিয়ে গিয়েছেন। এবং এই কারণে আমরা দেখেছি যে যেদিন মনোনয়ন তিনি চূড়ান্ত ভাবে পান, সেদিনেই এই এলাকার মানুষ কেউ মিষ্টি বিতরণ করেছেন, কেউ ফেসবুকে পোস্ট দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেগঘন পোস্ট ফেসবুকে দেবার পরপরই ঠাকুরগাঁয়ের যারা নেটিজেন রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তারা নানাভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রদ্ধা ভরে এবং শ্রদ্ধার সঙ্গে এই রাজনীতির মঞ্চ থেকে বিদায় জানিয়েছেন। এবং তারা বলেছেন একদিক দিয়ে যেমনি ভাবে রাজনৈতিক মঞ্চে কিছুটা শূন্যতা ঠাকুরগাঁয়ের মানুষের কাজ করবে, অন্যদিক দিয়ে বঙ্গভবনে অতিথি হবার যে একটি সম্মানিত অধ্যায় এবং সম্মানিত অধ্যায়ের যে সূচনা হবে ঠাকুরগাঁয়ের ইতিহাসে, সে জায়গাটিতে কিন্তু ঠাকুরগাঁয়ের মানুষ বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত ভাবে এবং আবেগঘন ভাবেই বরণ করছে। সব মিলিয়ে যেহেতু ভোট গ্রহণ শেষ হবে 5টা এবং 5টার পরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবেন
বিশাল ব্যবধানে বা অনেক ভোটের বিনিময়ে তারপরে হয়তো আমরা দেখবো যে ঠাকুরগাঁওয়ের মানুষের ভেতরে যে উচ্ছ্বাসটা এখন কাজ করছে সেটার বহিঃপ্রকাশ হিসেবে হয়তো নানা ধরনের মিষ্টি বিতরণ, মিছিল সহ নানা ধরনের উচ্ছ্বাস উদ্দীপনার যে কর্মসূচি, এই কর্মসূচিগুলো হয়তো। সামাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে আমাদের সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ সামাদ। বঙ্গভবনের শেষ কার্যদিবস শেষ করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। দুপুরের রীতিমাফিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবনের এই অনুষ্ঠানে অস্থায়ী রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়কালে হাফিজউদ্দিন আহমেদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এরপর কঠোর প্রটোকলের মধ্য দিয়ে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। গত 24শে জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। প্রায় 1 মাস দায়িত্ব পালনের পর তিনি বিদায় নিলেন। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপুমণি। আজ সকাল 6টায় তিনি মুন্সিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জান্নাতুল ফারহাদ। তিনি জানান, গতকাল প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন দীপুমণির মেয়ে তনি দীপাবলি। তার আবেদন মঞ্জুর করে আজ ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে। জেল সুপার আরও জানান, সকাল 6টা 15 মিনিটে কারাগারের নিয়ম অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় সাবেক মন্ত্রী দীপুমণিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। নির্ধারিত সময় শেষে তাকে আবারও কারাগারে ফেরত নেওয়ার কথা রয়েছে। বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপির 14 সদস্যকে আটক করেছে বিজিবি। বুধবার উপজেলার পুয়ামুহুরি সীমান্তের ক্রিলাইপাড়া এলাকা দিয়ে তারা অনুপ্রবেশ করে। পুলিশ সুপার ওহাবুল ইসলাম জানান, মিয়ানমারের সীমান্ত এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। আত্মরক্ষার্থে দেশটির নিরাপত্তা বাহিনীর 14 সদস্য বাংলাদেশ অনুপ্রবেশ করেন। তারা স্থানীয় বিজিবি চেকপোস্টে আত্মসমর্পণ করলে তাদের আটক করা হয়। পরে তাদের আলীকদম ব্যাটালিয়নে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বান্দরবান জেলা সদরে নেওয়া হয়েছে। পুলিশ সুপার আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক 14 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মিয়ানমারের সংঘাতের কারণে এর আগেও দেশটির নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে 7 জনকে মৃত্যুদণ্ড ও আরও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজামুদ্দিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 50,000 করে ও যাবজ্জীবন প্রাপ্তদের 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার বিবরণী থেকে জানা যায়, 2016 সালের 10 এপ্রিল মাদারগঞ্জের গজারিয়া গ্রামে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে মৃতদেহ পাট খেতে ফেলে রাখে আসামিরা। নিখোঁজের 3 দিন পর তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহর আলী দ্বাদশ শ্রেণী ও স্বপন মিয়া 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। চাঞ্চল্যকর এই জোড়া খুনের ঘটনায় নিহত স্বপনের বাবা বাদী হয়ে 19 মে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
দেশের খবরে আবারও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের সংবাদে। ঢাকার ধামরায়ে বংশী নদীতে নোঙর করা একটি বালু তোলার ড্রেজারে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া জিনিসপত্র ও পাইপ গান সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান। বলেন, গত 11 আগস্ট গভীর রাতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় একটি ড্রেজারে 12-13 জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা ড্রেজারের 4 কর্মীকে এলোপাতাড়ি মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ড্রেজার থেকে 2টি ব্যাটারি, একটি ওয়েল্ডিং মেশিন, 2টি গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তার, 4টি মোবাইল ফোন এবং নগদ অর্থসহ প্রায় 2.5 লাখ টাকার মালামাল লুটে নেয়। এই ঘটনায় ড্রেজার মালিক গত 13 আগস্ট বাদী হয়ে ধামরাই থানায় একটি ডাকাতি মামলা করেন। এরপর অভিযানে নামে পুলিশ। দেশজুড়ে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা ছড়িয়ে দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বাংলা কিউআর কর্মশালা। এতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইএফসির প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা। সকালে নগরীর বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, বাংলা কিউআর গ্রাহক এবং ব্যবসায়ী সবার লেনদেনের জন্যই সহজ এক প্রযুক্তি। একমাত্র কিউআর কোড স্ক্যান করেই যে কোনো ব্যাংক বা অ্যাপ থেকে সহজে লেনদেন করা সম্ভব, যা কাগজের নোটের ওপর নির্ভরতা কমিয়ে আনবে। ছোট মাঝারি ব্যবসায়ীদের এই প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক আয়োজিত এই কর্মশালায় লিড ব্যাংকের দায়িত্বে ছিল ব্র্যাক ব্যাংক, সহযোগিতা করে আইএফসি। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।